তারেক রহমান এখনো যদিও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তাহলেও ওই বলে না মর্নিং শোজ দ্য ডে, সেই হিসাবে বলা যায় যে তারেক রহমান তিনি ব্রিক্স সম্মেলনে উপস্থিত থাকার জন্য ভারত যে আমন্ত্রণ করেছে সেই আমন্ত্রণ তিনি এবার গ্রহণ করছেন না, অর্থাৎ তিনি ভারতে আসছেন না ব্রিক্স সম্মেলনে। এর পেছনে কি কারণ আছে সেইটা দেখতেই এখনকার এই প্রতিবেদন। আপনারা জানেন যে 12 থেকে 13ই সেপ্টেম্বর, মানে 1.5 মাসও বাকি নেই। এটা আজকে শেষ, জুলাই মাসের শেষ এসে গেছে, আর সেপ্টেম্বরের মাঝখানে আগস্ট মাস। সেপ্টেম্বরের 12-13 তারিখ ভারতে নয়াদিল্লিতে ব্রিক্সের সম্মেলন বসছে, 88তম সম্মেলন। এই সম্মেলনে স্থায়ী দেশ আছে কয়েকটা, কিন্তু আরও কিছু দেশের কাছে আমন্ত্রণ যায় আমন্ত্রিত সদস্য হিসেবে। ভারত যেহেতু এবারের এই সম্মেলনের আয়োজক, তো ভারত আমন্ত্রণ পাঠিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্যে। কিন্তু বাংলাদেশ সেই ব্যাপারে কোনো কথা বলেনি, এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বরং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি খলিলুর রহমান, তিনি গতকাল বলেছেন যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কটা বেশ ইরিটেশনের জায়গায় রয়েছে। ইরিটেশন, অস্বস্তি। এই অস্বস্তিটাই প্রমাণ করছে যে এই প্রসঙ্গে যে কি হতে চলেছে আগামীতে। ভারত বাংলাদেশ সম্পর্কের এই জন্যেই এই ইরিটেশনের কথা বলেছেন ডক্টর খলিলুর রহমান, এবং তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে তারেক রহমান যদি শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে না যান তাহলে কেন যাবেন না? এটা কি শুধুই ব্যস্ততার অজুহাত, নাকি ভারতের সঙ্গে অমীমাংসিত দ্বিপাক্ষিক সমস্যার কারণে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরও বড় এক ভূ রাজনৈতিক হিসাব, যেখানে আমেরিকা, ব্রিক্স এবং দক্ষিণ এশিয়ার কূটনীতি এক সূক্ষ্ম সমীকরণে বাঁধা? আজকের আলোচনায় আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেব না, বরং সম্ভাবনাগুলো বিচার করব। প্রথমে দেখা যাক ব্রিক্স এখন কেন এত গুরুত্বপূর্ণ। এক সময় ব্রিক্স ছিল মূলত উদীয়মান অর্থনীতির একটি মঞ্চ, কিন্তু গত কয়েক বছরে এর সদস্য সংখ্যা বেড়েছে। ডলারের বিকল্পে বাণিজ্য, উন্নয়ন, ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল সাউথের নেতৃত্ব, এসব প্রশ্নে ব্রিক্স আন্তর্জাতিক রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণেই পশ্চিমা বিশ্লেষকদের একাংশ মনে করেন ব্রিক্স এখন শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত গুরুত্ব অর্জন করেছে। এরই মধ্যে সবথেকে যেটা চিন্তার কথা হচ্ছে ডলারের জন্য, সেটা হচ্ছে ব্রিক্স একটা নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু করতে চাইছে, যেটা হবে ডলারের বিকল্প। এবং ডলারের বিকল্প যদি হয় এই ব্রিক্স মুদ্রা, তাহলে সেটা কিন্তু আমেরিকার যে একাধিপত্য রয়েছে সারা পৃথিবীতে, এবং যার মূলে একটা বড় কারণ হচ্ছে ডলারের ভূমিকা, সেটা অনেকটাই হ্রাস পাবে, অনেকটাই। এবং আমেরিকা তাদের এই যে কি বলবো, তাদের যে ভয় আশঙ্কা, সেটা যে প্রকাশ করেনি তা নয়, ইতিপূর্বে প্রকাশ করেছে। তবে এটাও মনে রাখা জরুরি, ভারত নিজে ব্রিক্সকে প্রকাশ্যে যুক্তরাষ্ট্র বিরোধী জোট হিসেবে তুলে ধরে না, বরং ভারত একই সঙ্গে কোয়াড, G20 এবং ব্রিক্স সবকটি প্ল্যাটফর্মেই সক্রিয়। তাহলে এইবার সেখান থেকে, তাহলে এই জায়গা থেকে এবার আসি ভারত বাংলাদেশ সম্পর্কের অস্বস্তির প্রসঙ্গে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন দুই দেশের সম্পর্কে কিছু অস্বস্তির জায়গা রয়েছে। জায়গাগুলো কোথায় আপনারা জানেন, সীমান্ত, জল বন্টন, বাণিজ্য, ভিসা, নিরাপত্তা সহযোগিতা, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন ইরিটেশন, সেটা হলো তিস্তা প্রকল্প নিয়ে
বাংলাদেশের চীনের সাথে বাংলাদেশের মৌ, লালমনিরহাট যে বিমান যেটা বন্দর সেটার আধুনিকীকরণ, এছাড়া মোংলা বন্দরের যে এসিজেট করবার কথা ছিল ভারতের কাছ থেকে সেটা নিয়ে বাংলাদেশ চীনকে দিয়েছে মোংলা বন্দর। সুতরাং এই সব মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্কে অনেকটাই একটা ধোঁয়াশা, একটা অস্বস্তির জায়গায় এসেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে পারে, একটি বহুপাক্ষিক সম্মেলনের ফাঁকে কয়েক মিনিটের বৈঠকে কি এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যদি আলোচনায় বসেন তারেক রহমান এবং নরেন্দ্র মোদী, তাহলে কি কোনো অগ্রগতি বাস্তবে হওয়া সম্ভব? যে কোনো কূটনীতিকই বলবেন একদমই নয়। বরং এই রকম সফরে কোনো বড় বিষয় হয় না, বরং পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফরই এ ধরনের আলোচনার জন্য বেশি কার্যকর। কিন্তু আমন্ত্রণ হওয়া সত্ত্বেও ভারতকে এড়িয়ে তারেক রহমান মালয়েশিয়া সফর, তারপরে চীন সফর, এগুলো করার ফলে ভারতের কাছে একটা বার্তা এসছে যে তারেক রহমান ভারতের সাথে বসতে চান না। তাহলে এই পরিস্থিতিতে যদি তারেক রহমান ব্রিক্সের বৈঠকে আসেন, তাতে কি লাভ কিছু হয়? এখানেই রাজনৈতিক প্রশ্নটি আসে। যদি বাস্তব অগ্রগতি না হয়, তাহলে দেশে তিনি যখন ফিরবেন সম্মেলনের পরে, বিরোধীরা বলতে পারে শুধু ছবি তুলে এলেন, বাংলাদেশের স্বার্থে কি পেলেন? কেন কিছু পেলেন না? এদিকে এবছরই গঙ্গা জল বন্টন যে চুক্তি সেটা সম্পন্ন শেষ হয়ে যাচ্ছে, সমাপ্ত হয়ে যাচ্ছে সম্ভবত ডিসেম্বরের 16 তারিখে। তারপর কি হবে? অর্থাৎ সফরের রাজনৈতিক লাভের চেয়ে সমালোচনার ঝুঁকি বেশি হতে পারে। সেক্ষেত্রে যে কোনো সরকারই বলতে পারে এখন নয়, যখন বাস্তব ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তখনই আমি সফর করব, উচ্চ পর্যায়ের সফর হবে। এটি আন্তর্জাতিক কূটনীতিতে অস্বাভাবিক নয়। তাহলে সেটা যদি হয়, তাহলে আবার প্রশ্ন ওঠে, তাহলে কি আমেরিকার বিষয়টিও বিবেচনায় রেখে এই ধরনের এখন এড়িয়ে পরে যাব সেটা বলা? এখানে একটু সতর্কভাবে কথা বলতেই হয়। এমন কোনো প্রকাশ্য তথ্য নেই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ব্রিক্স নিয়ে কোনো চাপ দিয়েছে, তাই এমন দাবি করা তথ্য সমর্থিত হবে না। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটি রাষ্ট্র অন্য রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া বিবেচনা করে। যদি কোনো নেতা ব্রিক্স সম্মেলনে না যান, তাহলে ওয়াশিংটন সেটিকে কিভাবে দেখবে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে। বলা বাহুল্য, বাংলাদেশ যদি ব্রিক্সের বৈঠকে না আসে, সেটা ওয়াশিংটনকে এই বার্তা দেয়া, আমরা তোমাদের অস্বস্তির কারণ জানি এই ব্রিক্স সম্মেলন, তাই আমরা বাদ দিয়েছি, ব্রিক্সে যাইনি, আমরা তোমাদের সাথে আছি। আবার বর্তমানে চীন সফরের ফলে বাংলাদেশ আমেরিকার কাছে একটু যে সম্পর্কের মধ্যে একটু তিক্ততার জায়গা রাখতে চলে গেছে, সেইটাও তাহলে অনেকটাই আবার মুছে দিতে পারবে। তার মানে এই নয় যে সিদ্ধান্তের একমাত্র কারণ আমেরিকা, বরং এটা অনেকগুলোর মধ্যে একটি কারণ অবশ্যই। এবার দেখি, কূটনীতিতে একটা মাত্র কারণ কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে খুব কম কাজ করে। আমরা অনেক সময় রাজনীতিকে খুব সরল করে ফেলি, ভাবি একটা সিদ্ধান্তের একটা মাত্র কারণ থাকে। বাস্তবে তা কিন্তু নয়, সেটা খুব কম হয়। ধরা যাক কোনো সফর বাতিল হলো, এর পেছনে থাকতে পারে অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব, দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা, আন্তর্জাতিক বার্তা, সময়সূচি, নিরাপত্তা, এমনকি দেশের জনগণ কি বলছে, অর্থাৎ জনমত। সব কারণ একসঙ্গে মিলে সিদ্ধান্ত একটা তৈরি হয়। তাই যদি তারেক রহমান শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে না আসেন ভারতে, তাহলে শুধু ভারতকে বার্তা বা শুধু আমেরিকাকে খুশি করা, এই দুই ব্যাখ্যার যে কোনো একটাতে থাকা সম্ভবত বাস্তবতাকে সরলীকরণ করা। বরং আরো অনেক বিষয়কে নিয়ে এই যে একটা সিদ্ধান্ত, এটাতে সবথেকে বড় ব্যাপার বাংলাদেশের জনগণের কাছে একটা বার্তা যাবে
যে শেখ হাসিনা যেভাবে ভারতের সাথে সম্পর্ককে সহজ করেছিলেন, সেইটাকে অনেকে বলে ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়েছিলেন। আদতে তো তা নয়। স্বার্থ বিক্রির কোনো উদাহরণ আজ অবধি কোনো সরকার দিতে পারেনি, পরবর্তী দুটো সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার এবং তারেক রহমানের সরকার। কিন্তু এটা একটা বহুল প্রচারিত এবং পরিচিত একটা অভিযোগ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। সুতরাং তার জন্য তারেক রহমান একটা অ্যান্টি ইন্ডিয়া স্টান্স অন্তত দেখাচ্ছেন মুখে সামনাসামনি, এটাও হতে পারে। আবার এটাও মনে রাখতে হবে, ভারতকে বাদ দিয়েও বাংলাদেশ চলবে না। সুতরাং এর মধ্যে শেখ হাসিনা একটা কি বলবো, একটা তালমেল করে চলতে পেরেছিলেন, দুটোকে মিলিয়ে চলেছিলেন। কিন্তু এখন আর সেই রাজনীতি দেখা যাচ্ছে না। ফলে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যাবেন কি যাবেন না সেটা এখনো পরিষ্কারভাবে বলেনি বাংলাদেশ। তবে একটি কথা বোঝা যাচ্ছে যে সম্ভবত তিনি আসছেন না। তার কারণ হচ্ছে সংলাপের সুযোগ ভবিষ্যতের জন্যে ধরে রাখা মানে তিনি জানেন যে ব্রিক্সে গিয়ে কিছুই আলোচনা হবে না, কোনো পাওনা বাংলাদেশের জন্য আসবে না। সুতরাং দেশীয় রাজনৈতিক সমীকরণ, দ্বিপাক্ষিক সমস্যা এবং বৃহত্তর আন্তর্জাতিক কূটনৈতিক হিসাব সব মিলিয়ে একটা প্রভাব ফেলেছে এবং সেই প্রভাবের জন্যে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে ভারতে আসবেন না, ভারত সফর এড়িয়ে যাবেন। এটা সরকারিভাবে সিদ্ধান্ত এখনো নিশ্চিতভাবে হয়নি, কিন্তু ভারতের কূটনৈতিক মহলে এই কথাগুলো কিন্তু এখন মোটামুটি স্থিরভাবে ধরে নেওয়া হয়েছে। এইটাই সবাই মনে করছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, তারেক রহমান যদি শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে না যান তাহলে সেটা কি মূলত ভারতকে দেওয়া কূটনৈতিক বার্তা হবে, নাকি আমেরিকার মন রাখা হবে, নাকি বৃহত্তর আন্তর্জাতিক কৌশলের অংশ হবে সেটা, নাকি সব মিলিয়ে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান এবং অবশ্যই এই চ্যানেলকে ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, অর্থাৎ এর আগে ডোনাল্ড যে দায়িত্বে ছিলেন সেই জায়গায় তিনি এখন আছেন। তো সেই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিটি 3 দিনের সফরে এসেছেন ঢাকা। আপনারা সবাই জানেন তার এই সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বাংলাদেশকে কেন্দ্র করে ভূ রাজনীতির গতিপথ, নানান বিষয়ে আগামীর একটি পথ নির্দেশনা পাওয়া যেতে পারে, এমনটাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক থেকে শুরু করে গণমাধ্যমে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ উঠে আসছিল। কিন্তু তার সঙ্গে সফরের প্রথম দিনেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যে বৈঠক হলো, সেই বৈঠকটি অনেক বেশি রহস্যময় হয়ে উঠেছে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি যখন ব্রিফিং করছিলেন, সাংবাদিকদের যে প্রশ্নগুলো ছিল তার প্রায় প্রত্যেকটাই তিনি অস্বীকার করে যাচ্ছিলেন। তার চোখে মুখে একটা উৎকণ্ঠা ফুটে উঠছিল। আসলে কি হয়েছে বৈঠকে আমরা শুধু অনুমান করতে পারি, এবং তারই সফর কি কারণে সেটি তো বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের যে বক্তব্য তিনি যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন তাতেই স্পষ্ট হয়ে ওঠে। তিনি তার টুইটার পোস্টে বলছেন যে আমার বন্ধু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে চীন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যে সখ্যতা, মিয়ানমারের মধ্য দিয়ে, রাখাইনের মধ্য দিয়ে চীনের অর্থনৈতিক করিডোরে যে বাংলাদেশের যুক্ত হতে যাওয়া, সেটি সহ আরও অনেক ইস্যুতে কথা বলতেই সার্জিও গোর ঢাকা এসেছেন, এটা নিশ্চিত। এতে কোনো ধরনের ভুল নেই। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু তো রয়েছেই। এখন বৈঠকে কি হয়েছে তা আমরা অনুমান করতে পারি। প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বগুলো শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই, এখান থেকে স্পষ্ট হয়ে উঠতে পারে। আগেই বলেছি, সাংবাদিকদের প্রায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর তিনি না সূচক জবাব দিয়েছেন। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে চীনের যে করিডোরের প্রস্তাব বাংলাদেশের উদ্দেশ্যে,
সেটি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? উত্তরে তিনি বললেন না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, এবং খানিকটা ক্ষিপ্ত হয়ে উঠছিলেন তিনি। প্রশ্ন করা হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? সরাসরি বললেন না। ভারত নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? তার জবাবেও বললেন না। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, নানান পর্যায় থেকে উদ্বেগ সৃষ্টি করা হচ্ছে, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? উত্তরে ডক্টর খলিল বললেন না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? সেক্ষেত্রেও তিনি বললেন না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। যখন প্রশ্ন করা হলো যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, তখন বেশ ক্ষিপ্ত হয়ে উঠলেন। ক্ষিপ্ততার সঙ্গে তিনি উত্তর দিলেন না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। কেন ক্ষিপ্ততা? কেন তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন? এর মধ্য থেকে আমরা অনেক কিছু ধারণা করে নিতে পারি। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে বিএনপি সরকার গঠনের প্রায় 6 মাস হতে চলল, সেখানে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি এবং তার সাথে যুক্তরাষ্ট্রের যে এনগেজমেন্ট, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? সেই বিষয়টিও এড়িয়ে গিয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে বললেন এ বিষয়ে সবসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়, প্রথম দিন থেকে আমাদের সম্পর্ক ভালো দেশটির সঙ্গে, এই স্পষ্ট কোনো জবাব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের ভিতর দিয়ে রাখাইনকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে যে করিডোরের কথা বলা হচ্ছিল সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তখনও তিনি খানিকটা ক্ষিপ্ত হয়ে উঠলেন, বললেন এটা স্রেফ গুজব, যুক্তরাষ্ট্র কখনো করিডোর চায়নি, এটি আপনারা গুজব ছড়িয়েছেন। গুজব যদি হয়ে থাকে, ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসন আমলে পুরো 1 বছর বা তারও অধিক সময় নিয়ে যে এই করিডোর নিয়ে আলোচনা বিতর্ক, সেগুলো কি সবই গুজব? এবং তিনি করিডোর শব্দটা যদিও কখনো উচ্চারণ করেননি, বলছিলেন যে রাখাইনের মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক চ্যানেল। আরে মানবিক চ্যানেল আর করিডোর এর ব্যাখ্যা তো অনেক হয়েছে, কিন্তু তিনি এখনো ক্ষুব্ধ হয়ে উঠলেন। এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বলেছেন প্রকাশ্যে যে নো ব্লাডি করিডোর, সেই কথাও কি তিনি গুজবের ভিত্তিতেই বলেছিলেন? যাই হোক, সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে আকসা বা জিসোমিয়া নিয়ে কোনো কথা হয়েছে কিনা। আপনারা জানেন যে আকসা হলো যুক্তরাষ্ট্রের সাথে তার মিত্র বা অংশীদার দেশগুলোর একটি পারস্পরিক লজিস্টিক এবং রসদ সহায়তা চুক্তি। এই চুক্তির মাধ্যমে সামরিক প্রশিক্ষণ, যৌথ অভিযান, শান্তিরক্ষা মিশনে জ্বালানি, খাদ্য পরিবহন এবং সরঞ্জাম লেনদেনের বিষয়গুলো থাকে। সেটি তিনি বললেন এ বিষয়ে কোনো কথা হয়নি। জিসোমিয়া নিয়ে প্রশ্ন করা হলো, সে বিষয়ে বললেন এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। জিসোমিয়া আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়ের একটি দ্বিপাক্ষিক চুক্তি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন চাপ দিয়ে আসছে এই 2 চুক্তি করার জন্য আওয়ামী লীগ থাকতে, কিন্তু আওয়ামী লীগ সেটি বারবার অ্যাভয়েড করে যাচ্ছিল, শেষ পর্যন্ত করেনি, এবং সেই চাপ এখনও রয়েছে। যাই হোক, এই বিষয়গুলো তো ওঠার কথা, উঠেছে নিঃসন্দেহে, কিন্তু তিনি বলছেন না, কোনো আলোচনা হয়নি। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে ডিফেন্স কোঅপারেশন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে তিনি বলেন এটি ডিফেন্স মন্ত্রণালয়ে জিজ্ঞেস করুন, সরাসরি কোনো কথা বললেন না। এনার্জি কোঅপারেশন নিয়ে কথা বললেন, তিনি বলছেন এই বিষয়ে সহযোগিতা আমরা সব জায়গায় চাই, এটি বিশেষ কিছু না। ভালো কথা। প্রশ্ন করা হলো সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশ প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের জন্য বিড করেছে, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে? উত্তর, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। সাংবাদিকরা একটা পর্যায়ে বলে উঠলেন যে আসলে তাহলে কি নিয়ে আলোচনা হয়েছে? সার্জিও গোর্জে 3 দিনের সফরে এলেন এবং তিনি এই অঞ্চলের দায়িত্বে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন ডক্টর খলিল, তার সাথে এই বৈঠকটি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইভেন প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ। তো সাংবাদিকরা বললেন যে আসলে তাহলে আজকের বৈঠকের ফোকাসটা কি ছিল? সরাসরি জিজ্ঞেস করলেন সাংবাদিকরা। কি করলেন ডক্টর খলিল? বাধ্য হয়ে অনেক কষ্টে খানিকটা হেসে এগুলো উড়িয়ে দিলেন। অর্থাৎ সার্জিও গোরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকে নিঃসন্দেহে ফলপ্রসূ কিছু হয়নি। অনেক বিষয় তোলা হয়েছিল,
এটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি। কিন্তু কোনো বিষয়ে মুখ খুলতে চাননি। হ্যাঁ, সব বিষয়ে মুখ খুলতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এই যে সব বিষয় আবার এড়িয়ে যাওয়া, প্রত্যেকটা বিষয় এড়িয়ে যাওয়া, এটি অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন, এবং সেখানেই রহস্য। এবং ডক্টর খলিলের যে জেস্চার, যেই মুখভঙ্গি, তাতে আমরা মোটামুটি ধরে নিতে পারি সেখানে অপ্রীতিকর অনেক কিছু হতে পারে। যদিও সার্জিও গোর বৈঠক শেষে তার এক্স অ্যাকাউন্টে টুইট করেছেন যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইতিবাচক। তাহলে সে অনেক বিষয়গুলো কি? আর সার্জিও গোরের এই মন্তব্যটা তো অবশ্যই কূটনৈতিক ভাষা। অতএব আমরা অন্ধকারে রয়েছি, কিছুই বুঝতে পারছি না। অন্ধকারে থাকলেও আমাদের জন্য সম্ভবত কোনো অশনি সংকেত অপেক্ষা করছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।